আপনি নাই করে দিচ্ছেন। আওয়ামী লীগ তো প্রায় ৭৫ বছর বয়সী একটা পুরনো রাজনৈতিক দল। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হয়েছে, সেই জায়গা থেকে শুনতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আমার ব্যক্তিগত মত যেটা, আমি সেটা দিয়ে শুরু করি। আমি একজন রাজনৈতিক খুবই ক্ষুদ্র কর্মী এবং রাজনীতির মাঠে গত ১৭ বছর ব্যক্তিগতভাবে আমার উপস্থিতি এবং পারিবারিকভাবে একেবারে প্রায় ১০০ বছরের পুরনো একটি মানে রাজনৈতিক সঙ্গে সরাসরি সম্পৃক্ত আমার পরিবার। সেই হিসেবে যদি আমি দেখি, এটাকে নির্মোহ চোখে আমি দেখি, আমি মনে করি কোনো রাজনৈতিক দলকে আপনি নির্বাহী আদেশ দিয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করে এভাবে নিষেধ করা যায় না। আপনি যদি রাজনৈতিক দলের কোনো অপকর্ম থাকে, তারা যদি মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত হয়, তারা যদি গুম বিচার বহির্ভূত হত্যার মতন ঘৃণ্য এবং নৃশংস ফৌজদারি অপরাধে যুক্ত থাকে, তাহলে ডেফিনেটলি কোন রকম ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের সঙ্গে জড়িত থাকে, যেখানে স্পেসিফাই করে দেওয়া আছে কি কি অপরাধ থাকলে তখন আপনি দলকেও নিষিদ্ধ করতে পারেন। কিন্তু সেই বিচারের প্রক্রিয়ায় আপনি ৮ মাসে ঢুকলেনই না। একটা যদি হয় যে বিচারটা চলছে বা কোনো একটা পর্যায়ে পৌঁছেছে তাহলেও হতো, আপনি বিচারের মধ্যে ঢুকলেনই না। আপনি কি করলেন? আপনি আওয়ামী লীগের বড় বড় সকল নেতা এবং বিশেষ করে যারা জুলাইয়ের ৩৬ দিনের যেই নৃশংসতা বাংলাদেশের মাটিতে হয়েছে, সেই নৃশংসতার সঙ্গে যারা প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে জড়িত, যাদের জড়িত থাকার সম্ভাবনা অনেক বেশি, সেই মানুষগুলোকে আপনি সেফলি বাংলাদেশের বর্ডার দিলেন। লাস্টলি যখন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ বর্ডার ক্রস করলেন, ব্যাংককে গেলেন, তখন এনসিপি থেকে এই আন্দোলন একজন শুরু করলেন, হাসনাত আব্দুল্লাহ, এবং তারপরে সেখানে জামাত, শিবির, কওমি মাদ্রাসার হেফাজতে ইসলাম, তারপরে ইসলামী আন্দোলন, অন্যান্য যে ইসলামিক দলগুলো আছে তারা গিয়ে সেখানে একত্রিত হলো এবং তারা সরকারের উপর একটা চাপ তৈরি করলো। এখন আপনি আমাকে বলেন, অনেকে কথাও বলছে যে সরকার আগেই ঠিক করে রেখেছিল এই রিপোর্টটা তারা করবে এবং এই কাগজে কলমেই করবে, কিন্তু তার আগে সরকারের দেখানোর ইচ্ছা ছিল যে না ঠিক আছে, আমরা তো আসলে স্টুডেন্টদের চাপে বা যারা অন্যান্য ইসলামিক পলিটিক্যাল পার্টিগুলো আছে তাদের চাপে আমরা নিষিদ্ধ করেছি। সো আমরা দেখলাম যে যখন হাসনাত আব্দুল্লাহ তার আন্দোলন শুরু করলেন এবং তার সঙ্গে গুটি কয়েক ছেলে যুক্ত হলো এনসিপির, তারা কিন্তু যমুনার সেই রেড জোনটা ক্রস করলো, মানে যেখানে আপনি এত প্রক্সিমিটিতে আপনি যেতে পারেন, ওই জায়গায় সভা সমাবেশ নিষেধ করা হয়েছে, নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন হয়েছে সরকারি, সেই জায়গায় তারা ঢুকে গেল, তারা সেখানে শাহবাগে আসলো, অন্যান্য জায়গায় রমনাতে ছড়িয়ে গেল। সো আন্দোলন, এখন আমার প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগ তো প্রায় ৭৫ বছর বয়সী একটা পুরনো রাজনৈতিক দল। এই দলের একটা সময় ভোটের হিসাব যদি আমরা ধরি, সেটাও ২০০৮ সাল হচ্ছে শেষ বাংলাদেশে মোটা দাগের ভোট। তো সেই ৮-এর হিসাব যদি ধরেন 35 to 40%, যদিও তখন ওখানে মানে ভোটের ইয়েটা অনেক বেশি ছিল, ২৩০টা আসন তারা পেয়েছিল, বাট মোর অর লেস 39-40% ম্যাক্স ২০০৮-এর ইলেকশন। আর যদি আপনি ৪টা গড় ইলেকশন করেন, ৯১, ৯৬, ২০০১, ২০০৮, তাহলে আপনি 33% ভোট আওয়ামী লীগের আছে। এই ভোট ১৫ বছরে কমেও যায়, সেটা কত কমবে, কত কমতে পারে? ৩৩ থেকে কমতে 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 ১৫ বছরে ২০-এ আসলো। ২০% মানুষের ভোট আপনি আসলে একটা কলমের খোঁচা দিয়ে আপনি নাই করে দিচ্ছেন। দুই হচ্ছে, no one can be punished unheard. আপনি কাউকে শাস্তি দিতে পারেন না তার বক্তব্য না শুনে। এখন এটা অনেকেই বলবে কেতাবি কথা বলছে, বক্তব্য কেন শুনবো? আমরা তো দেখেছি গণহত্যা হয়েছে, আমরা দেখেছি মানবতা বিরোধী অপরাধ হয়েছে, অফকোর্স হয়েছে। আমরা যখন চাক্ষুষ কোনো ব্যক্তিকে দেখি যে ফর এক্সাম্পল হালিম রহিমকে খুন করছে, তার চাক্ষুষ সাক্ষী 10 জন, তারপরেও কিন্তু হালিমকে আমরা সাথে সাথে আম গাছে নিয়ে ঝুলিয়ে দেই না, কারণ আমরা একটা সভ্য রাষ্ট্রে বাস করি। সো হালিমকে যতই সময় লাগুক ট্রায়ালের মধ্যে দিয়েই তাকে যেতে হয়, সাক্ষী জেরার মধ্যে দিয়েই সেই 10 জন চাক্ষুষ সাক্ষীর খুনের ইয়েটাও প্রমাণ করতে হয়। এবং এখানে আসলে এক ধরনের আবেদন হস্তান্তর করেছিলেন। আমরা এখন যে তথ্য পেলাম যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হয়েছে, জাপা সহ যে কথাটা এখানে এসেছে 14 দলীয় জোটভুক্ত, তাহলে কি এরকম চাপে পড়ে এদের ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে বলে আপনি মনে করছেন? দেখুন, বাংলাদেশের চাপের সংস্কৃতি শুরু হলো যখন মনে আছে ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধের বিচারটা শুরু হলো, তখন আমরা দেখলাম শাহবাগে গণজাগরণ মঞ্চ শাহবাগকে ব্লক করে দিল এবং সেখান থেকে আওয়াজ আসলো ফাঁসি 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 চাই। সেখান থেকে আওয়াজ আসলো রাজাকারের, মানে এক একটা নাম দিয়ে, অমুকের রাজাকার, অমুকের ফাঁসি চাই। এবং সেই সময় কাদের মোল্লার ফাঁসি হওয়ার আগে আইনটাকে পরিবর্তন করা হলো, ইফ আই এম নট রং, তাই না? কাদের মোল্লা ফাঁসির আগে যাবজ্জীবন ছিল, প্রথম সেটাকে ফাঁসিতে পরিণত করা হলো। এই যে মবের কাছে সারেন্ডার করা আমাদের যাত্রাটা শুরু হলো, সেটা আজকে রাজুতে আয়তে গিয়ে ঠেকেছে। দেখুন, আমরা যখন গত 17 বছর শেখ হাসিনা, বিশেষ করে 15 বছর শেখ হাসিনার রেজিমটাতে
একেবারে টুথ অ্যান্ড নেল শেখ হাসিনার সঙ্গে ফাইট করেছি, একেবারে ওপেন ফাইট করেছি। শেখ হাসিনা জানতো আমি তার সঙ্গে কথা বলে, এমন ভাবে কথা বলে যেন তারাই একমাত্র যারা এই পুরো ঘটনাটি ঘটিয়েছে। এবং যেটা হয়েছে এর ফলে তাদের রাজনৈতিক প্রজ্ঞার অভাব আছে, তাদের বয়সজনিত অস্থিরতা আছে, এবং তাদের এক ধরনের বালক সুলভ চিন্তা ভাবনা আছে। এই তিনটাই না রাষ্ট্রের কি ডিসিশন মেকিং এ যখন এফেক্ট করে, কি ডিসিশন মেকিং এ যখন প্রভাব ফেলে, তখন ওটা রাষ্ট্রকে অবধারিতভাবে ভুল পথে নিয়ে যায়। আপনি দেখুন এই তিনটার মিলিত ফসল হিসেবে যে কারো যে কোনো সময় যে কোনো দাবি নিয়ে মনে হতে পারে যে আমি যদি কিছু লোকজন জমায়েত করে ফেলতে পারি তাহলে আমি যা খুশি তাই করতে পারবো। যা খুশি তাই কথাটা বলছি তার একটা কারণ আছে, ওটা রাষ্ট্রের উদাহরণ তো আমরা এটা দেখলাম। আমি যদি ব্যক্তি পর্যায়ে নিয়ে আসি, মুন্সিগঞ্জের একটা লঞ্চে দুটো মেয়েকে কিভাবে পেটানো হয়েছে, কিভাবে পেঁচানো হয়েছে, মেয়ে দুটোর অপরাধ কি ছিল আমরা কিন্তু জানি না। আর যেই অপরাধী থাকুক না কেন, কোন সিভিলিয়ান আরেকজন নাগরিক কি তাকে পেটাতে পারে? পুলিশ কি তাকে পেটাতে পারে? কেউ তাকে পেটাতে পারে না। সে যদি কোনো ফৌজদারি অপরাধ করে থাকে লঞ্চে বা লঞ্চের বাইরে, আপনি তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ডাকবেন, ডেকে তাদের হাতে হস্তান্তর করবেন, সোপর্দ করবেন। আপনি তাকে পেটাচ্ছেন। যখন সাংবাদিক তাকে প্রশ্ন করলো সেই ছেলেকে যে আপনি মেয়ে দুটোকে পেটালেন কি মনে করে, সে বলছে এখানে এত লোক জমায়েত হয়ে গেছিল, আমি যদি দু চারটা থাপ্পড় না দিতাম তাহলে মেয়েগুলোর আরো বড় ক্ষতি হতো। বাংলাদেশ যে ধীরে ধীরে একটা আদিম গুহা মানবের দিকে যাত্রা শুরু করেছে, একটা পেছনের যাত্রা, যে যাত্রার মধ্যে অসহিষ্ণুতা আছে, যে যাত্রার মধ্যে হয় তুমি আমার সঙ্গে আছো নয় তুমি আমার শত্রু, এই ধরনের মনোভাব আছে, যে যাত্রার মধ্যে ভীষণ রকম ভিন্ন মতকে দমন করে একেবারে নিশ্চিহ্ন করে ফেলার প্রবণতা আছে। এইরকম একটা বাংলাদেশের জন্য তো আসলে আমরা হাসিনার বিরুদ্ধে আওয়াজ তুলি নাই। আমি যদি একই রিপিটেশন দেখি ইন আ ওয়ার্স ফর্ম, আমি যদি হাসিনা রেজিমের রিপিটেশন দেখি ইন আ ওয়ার্স ফর্ম আরো খারাপ ভাবে, আমি তো সেটা মানতে প্রস্তুত নই। জি, জাতীয় সঙ্গীত গাইতে গেলে যদি বাধা আসে সেরকম যদি এই যে আমি যদি একটু এইভাবে বলার চেষ্টা করি যে দীর্ঘদিন ধরে আলোচনাটা সংস্কার, তারপরে হচ্ছে গিয়ে নির্বাচন, এই ঘুরপাক খাচ্ছিল। এমনকি আমরা এখানে আপনার মতো আয়োজনের শিরোনাম ঠিক করতে গেলেও দেখি যে সংস্কার নির্বাচনের বাইরে আর কোনো শিরোনাম ঠিক করতে পারছি না, কারণ ওগুলোই হচ্ছে রাজনীতির মাঠে সবচেয়ে আলোচিত বিষয়। হঠাৎ করে সেখান থেকে আব্দুল হামিদের দেশের বাইরে চলে যাওয়া এবং আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে মাঠে নামা, সবকিছু মিলিয়ে এই যে ঘটনাগুলো এখন ঘটছে, লাভটা কার হচ্ছে? আমি লাভটা কার হচ্ছে সেই প্রশ্নে যাওয়ার আগে আমি যে জায়গাটিতে শেষ করেছিলাম সেখানে একটু যাই। যে আমার কাছে কি মনে হচ্ছে জানেন, প্রথমে তো একটা আকাশচুম্বী এক ধরনের প্রত্যাশা আমাদের ছিল, আমারও ছিল টু বি ভেরি অনেস্ট, কিন্তু ধীরে ধীরে আমি দেখলাম যে এটা তো ফ্রম ফায়ার টু ফ্রাইং প্যান। আমরা উনুন থেকে চুল মানে গরম তাওয়ায় অথবা তাওয়া থেকে আবার চুল্লিতে গিয়ে পড়ছি। আমরা তো আসলে এরকম চাইনি। আমাদের কি যেই নির্বাচন বা একটা সুষ্ঠু ভোট বা একটা মানুষের তার প্রতিনিধি নির্বাচনের অধিকার, যেটার জন্য দীর্ঘ 15-15.5 বছর ধরে আমরা লড়াই সংগ্রাম করলাম,